আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম একটা কথা, যে আমাদের সেনাপ্রধান পরশুদিন বোধহয় আমাদের সেনাপ্রধান, আপনাদের যে সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান, তার কাজকর্ম দেখে তাকে প্রচন্ড ধমকেছিলেন। ধমকিয়ে বলেছিলেন যে আপনি যেখানেই লুকিয়ে থাকুন, যেখানেই থাকুন, ভারতে তুলে আনতে 8 ঘন্টার বেশি সময় লাগবে না। আপনি যা করে বেড়াচ্ছেন সেগুলো আপনি শোধরান। এটাকে সাবধান বাণী নয়, এটাকে হুঁশিয়ারি মনে করবেন। এরপরে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমার সাম্প্রতিককালে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তো আমি তারপরেতে হঠাৎ আমার মনে পড়লো, তাই আমি ঝটপট এই খবরটা করতে এলাম। খুব মজাদার খবর। খবরটা হচ্ছে যে যখন এই গত পরশুদিনকে যখন ব্যাপক মারপিট টারপিট হচ্ছে, সেনাপ্রধান ধমক খাওয়ার পর একদম বাহিনী নিয়ে গিয়ে একেবারে যত জামাতে যত লোকজন আছে তাদেরকে ধরে পিটিয়ে পিটিয়ে তাদেরকে একেবারে ধোলাই দেওয়া, তারপরে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা, তারপরে অর্থ উদ্ধার করা, এই সমস্ত যা না বিএনপি ধরেছে তার 4 গুণ জামাত ধরেছে, 6 গুণ জামাত ধরেছে। জামাত গেছে চোটে। এবার তো দু নৌকায় যারা পা রেখে চলে তাদের বিপদ সব থেকে বেশি হয়। এখন জামাত যদি টিকতে না দেয়, তাই তিনি তো হৃদয়ে জামাত বহন করেন, কিন্তু এখন বাঁচাটা তো বাঁচার লড়াই। উনি বুঝতে পারছেন যে এখানে কিন্তু ভারতবর্ষ ছেড়ে দেবে না, ফলে ওনার অবস্থা সঙ্গীন হবে। এক তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়বেন না, দ্বিতীয় হচ্ছে ভারতের সেনাপ্রধান বা সেনা বাহিনীর কেউ তাকে ছেড়ে কথা বলবে না। তখন উনি করেন কি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা ফোন করেন। প্রথম ফোনটা শেখ হাসিনা ধরেননি, দ্বিতীয় ফোনটা ধরেননি, তৃতীয় ফোনটা ধরে শেখ হাসিনা বলেন, কি বলবা বলো, কি বলবা বলো। তখন উনি আমতা আমতা করে বললেন যে স্যার, আমি একটা ভুল এবং শঙ্কার মধ্যে ছিলাম, কিছুটা আমার ভুল সিদ্ধান্ত হয়েছে, কিছুটা আমায় করিয়ে নেওয়া হয়েছে, আমি খুব চাপে ছিলাম, আমি যেটা করেছি সেটা কিন্তু আমি তার জন্য আমি দুঃখিত, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। তখন শেখ হাসিনা তাকে বলেন যে নানান লোকের নানান রকম মতামত, বিরূপ মতামত আপনার সম্পর্কে দেওয়া সত্ত্বেও তোমার প্রতি আমি আস্থা রেখে তোমাকে আমি সেনা প্রদান করেছিলাম। তার বদলে তুমি আমায় যা পুরস্কার দিয়েছ, জীবনে আমার সামনে আসবে না, আমার মুখ দেখাইবা না, আমারে জীবনে মুখ দেখাইবা না। তখন ওয়াকার অত্যন্ত কাকুতি মিনতি করেন যে না, আপনি জানেন না, এখানে সিচুয়েশনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, আমি যদি তখন সেই সময় তাল মিলিয়ে না চলতাম তাহলে পরে আমার উপরে তো একটা বড় আঘাত আসতো, ওই কারণে আমি আপনাকে বার করে দিয়েছিলাম। তখন প্রধানমন্ত্রী বলেন যে আপনি যে কথা বলছেন, তুমি যে কথা বলছো না, সেগুলো আগে হলে আমি বিশ্বাস করতাম, কিন্তু এখন আমি সব জেনে গিয়েছি যে আমাকে খুন করাই ছিল তোমার প্রথম উদ্দেশ্য। তুমি জামাতের হয়ে কাজ করছিলে, আমাকে মানুষ ঠিক কথা বলেছিল, আমি মানুষের কথা মানিনি, তার জন্য আজকে আমার এই হাল। এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী, তোমার প্রাপ্য শাস্তি তুমি পাবা। যেটা উনি আক্ষরিক অর্থে বলেছেন, তোমার প্রাপ্য শাস্তি তুমি পাবা, তোমারে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এদিকে আজকে যেটা খবর পেলাম একটু আগে, যার জন্য ভিডিওটা আমি আরো তাড়াতাড়ি করতে বসলাম, কারণ খবর সঙ্গে সঙ্গে না করলে প্রাসঙ্গিকতা হারিয়ে যায়। ওই খবরটার সঙ্গে এই খবরটা জুড়ে দিয়ে আমি এখন করছি। আমার এখানে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে এখন, ওই আপনার 6G আর কি নেটওয়ার্ক হচ্ছে।
তার জন্য আমাদের এই সমস্ত আমি ভিডিওগুলো সমস্ত সিমে আপলোড করছি, এই আপলোড হতে গিয়ে আমার প্রচুর সময় চলে যাচ্ছে। একটা ভিডিও আপলোড করতে গিয়ে 4 ঘন্টা সময় চলে যাচ্ছে। ওই যে 6:30টায় যে ভিডিওটা আমি ছেড়েছি, সেটা আমি ভিডিওটা আপলোড করতে দিয়েছিলাম হচ্ছে 1টার সময়, আলটিমেটলি সেটা 5:30টার সময় ভিডিওটা আপলোড হয়েছে। এই ভিডিওটাকে আমি এখন যেটা আপনারা দেখছেন, সেই ভিডিওটা আমি 6টার সময় আমি আপলোডে বসিয়েছি, কারণ আমার এখানে নেটওয়ার্কের কাজ হচ্ছে। নেটওয়ার্কে সবে ফ্ল্যাটের নিচের দিকে ঢুকেছে, কখন ওপরে আসবে তা আমি জানি না, আজকে হবে কিনা তাও জানি না। সুতরাং এই সিমের ওপরে ভরসা করে করতে হচ্ছে। 4 ঘন্টা 5 ঘন্টা ধরে ঘুরতে 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 সে উঠছে। তো যে খবরটা পেলাম, সেই খবরটা প্রাসঙ্গিকতা হারিয়ে যাবে বলে তো আমি ওই জন্য বসলাম। সেটা যে সম্ভবত কোন একজন বিএনপি নেতা যিনি জিতেছেন, তিনি আওয়ামী লীগের একটা অফিস খুলে দিয়েছেন। কারণ ভারত তারেক রহমানকে বলেছিল দৃশ্যত কিছু করে দেখাতে হবে, ওই করছি করব হ্যান ত্যান এসব বললে চলবে না, দৃশ্যত কিছু করে দেখাতে হবে। তার মানে কি আমরা ধরে নেব এটা যে তারেক রহমান একটা বার্তা দিতে চাইলেন ভারতকে, এবং তারপরে এবার যদি আস্তে আস্তে সমস্ত জেলে যারা বন্দী আছে তারা যদি একজন একজন করে মুক্ত হন, উনি শপথ নেওয়ার পরে, তার আগে তো বেশি কিছু করতে পারবেন না। ওনারা দলীয় কার্যালয় উনি খুলে দিয়েছেন, সেটা তো সরকারের বাইরে, কিন্তু মুক্তি দেওয়ার ব্যাপারটা তো সরকারের মধ্যে ঢোকার পর, তিনি শপথ নেওয়ার পর। তো এই শপথটা নেওয়ার পর উনি কি করেন সেদিকে কিন্তু ক্লোজলি মনিটর করছে ভারতবর্ষ। এখন যতক্ষণ না শপথ নিয়ে তিনি গদিতে বসছেন, ততক্ষণ পর্যন্ত তো কিছু হবে না। তাই এখন যেটা দিয়ে উনি বার্তাটা প্রথম পাঠালেন, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সদর কার্যালয় একটা আওয়ামী লীগের খুলে দিয়ে, আবার দেখবেন ধীরে 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 আওয়ামী লীগের সমস্ত কার্যালয়গুলো খুলতে শুরু করেছে। তার মানে এটা ভারতের প্রতি একটা বার্তা যে আমি ভারতের সঙ্গে আছি, ভারতের সঙ্গেই আমি থাকতে চাই। ওই দিল্লি না পিন্ডি ওই চটকে দিয়েছে, পিন্ডি চটকে দিয়েছে তারেক রহমান। তারেক রহমান বিদেশে থেকে এতটুকু বুদ্ধি হয়তো হয়েছে যে যদি রাষ্ট্র চালাতে হয় তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রকে চটিয়ে তিনি রাষ্ট্র চালাতে পারবেন না। ফলে এখন তিনি অনেকটা নিজেকে শোধরাবার চেষ্টা করছেন। এখন কতটা শুধরেছেন কতটা শোধরাননি সেটা তো ভবিষ্যৎ বলবে। আমি আগামী ব্যাপারে কোনো মন্তব্য করব না। যেটা উনি করেছেন আমি সেটার উপরে আপনাদেরকে বললাম, এইটা হচ্ছে ঘটনা। তবে তারেক রহমান কি বলে শেখ হাসিনা যে ধমক ওয়াকারকে দিয়েছে, সেই ধমকের পর ওয়াকারের আর কখনো মানে মানে এ হবে না, সাহস হবে না দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে ফোন করার। কারণ প্রধানমন্ত্রী ফোনটা কেটে দিয়েছেন। কেটে দেওয়ার অর্থ হচ্ছে আমি তোমার সঙ্গে বাক্যালাপ পর্যন্ত করতে চাই না। এইটার জন্য জানানোর জন্যই আপনার কাছে আসা, সঙ্গে এই খবরটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নির্বাচনের পরের দিন ফেব্রুয়ারি মাসের 13 তারিখ সন্ধ্যাবেলায় আজকের এই ভিডিওটি করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফল, এটি মোটামুটি সেটেলড হয়ে গেছে। হা ভোট কত পড়েছে, না ভোট কত পড়েছে, বিএনপি সাকল্যে কতটি সিট পেল, স্বতন্ত্র কতজন পেয়েছেন, আর জামায়াত ইসলামী কতজন তারা পেয়েছেন। তো সার্বিক ভোটের ফলাফল যাই হোক না কেন, ভোটের আগে জামাত নিয়ে মানুষের একটা মিথ তৈরি হয়েছিল, ভয়ঙ্কর একটি মিথ। আর সেই মিথটি ছিল জামাতের সঙ্গে দিল্লির একটা খুব ভালো যোগাযোগ হচ্ছে। দিল্লির কর্তা ব্যক্তিরা জামাতের আমিরের সঙ্গে এসে দেখা করেছেন, জামাতের আমিরও লন্ডনে গিয়ে দিল্লির কর্তা ব্যক্তির সঙ্গে দেখা করেছেন। ফলে জামাত যদি ক্ষমতায় আসে দিল্লি আপত্তি করবে না। দ্বিতীয় যে বিষয়টি ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছিল সেটি হলো আমেরিকা, তারা জামাতের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে। জামাত ক্ষমতায় আসুক, ক্ষমতা পরিচালনা করুক, এটা আমেরিকা চাচ্ছে। অন্যদিকে ব্রিটিশ রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের যারা রাষ্ট্রদূত, তারাও জামাতের ক্ষমতা আরোহণ নিয়ে বেশ দৌড়ঝাঁপ করছিল।
কখনো দিল্লি যাচ্ছিল, কখনো লন্ডন যাচ্ছিল, কখনো ব্রাসেল যাচ্ছিল। আর রাষ্ট্রদূতদের এই তৎপরতার সঙ্গে তাল মিলিয়ে দেশের যারা ব্যবসায়ী, আমলা কামলা, তারা সবাই মগবাজারে জামাতের অফিসে ভিড় জামাচ্ছিল। অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মূলত আমিরুল মুমিনিন হতে চলেছেন, মুসলমানদের নেতা হতে চলেছেন। তো এই যে অতিরিক্ত একটি ভাইব তোলা হয়েছিল, তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কাইয়ুম, তিনিও তারেক রহমান সাহেবকে অসম্মান করে ভীষণ রকম বাজে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে জামাতের যারা সঙ্গী সাথী, এনসিপির নেতৃবৃন্দ, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, তার চালচলন, কথাবার্তা ছিল ভীষণ রকম বেপরোয়া। মির্জা আব্বাসকে ওঠার সময় এক জুবানি, বসার সময় আর এক জুবানি, এবং এই ভদ্রলোকের জীবন রীতিমতো তছনছ করে তিনি ছেড়েছেন। নির্বাচন যদি আর দিন 15 চলতো, আব্বাসউদ্দিন সাহেবের রক্ত বমি হতো, মির্জা আব্বাস সাহেবের রক্ত বমি হতো, ডিসেন্ট্রি, অথবা সেই যে রক্ত আমাশ হয় সেটি হতো, অথবা তিনি গলায় দড়ি দিয়ে মরতেন। এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আর নাসিরউদ্দিন পাটোয়ারির মতো তরুণ যারা নেতৃত্ব, তারা মির্জা আব্বাসের মতো ঝানু, বিখ্যাত এবং সিজেন্ট যারা পলিটিশিয়ান, তাদেরকে ঠিক তখনই আঘাত করেন যখন তার পিছনের ভিত্তিটা থাকে খুবই শক্তিশালী। তো এই যারা লোকজন, নাসিরউদ্দিন পাটোয়ারি, জামাতের যারা লোকজন, তাদেরকে প্রমোট করছিল, বিশেষ করে প্যারিসের প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, আর জামাতের আরেকজন আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত ইউটিউবার ইলিয়াস হুসাইন। তো তারা তাদেরকে নানাভাবে গত 17 মাস ধরে তাদেরকে যেভাবে প্রমোট করছিল, তাতে করে জামাতের যারা লোকজন, তারা মনে করেছিল যে এই দুজনের হাতে প্রচুর ক্ষমতা। আর সেই দুজনও, ইলিয়াস এবং পিনাকি, তারা দুজনে, যদিও তাদেরকে সবাই ইল্লু এবং পিঙ্কু হিসেবে ডাকেন, তো যেহেতু এই প্রথমবার আমি তাদের নাম উচ্চারণ করে ভিডিও করছি, তাই নামের বিকৃতি না করে আমি তাদেরকে ইলিয়াস এবং পিনাকি হিসেবে সম্বোধন করছি। তো পিনাকি এবং ইলিয়াস, তাদের দুজনের যথেষ্ট আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল যে বাংলাদেশে তাদের কোটি কোটি ফলোয়ার আছেন, তারা বাংলাদেশে আসলে যে কোনো রাজনৈতিক পরিস্থিতি উল্টে যাবে, এবং তারা যদি বিএনপির বিপক্ষে যায়, বিএনপি রাজনীতি শেষ, জামাতের পক্ষে যদি তারা অবস্থান নেয়, তাহলে জামাতের রাজনীতি নতুন করে শুরু হবে। তো এরকম একটা ভাইব চলার কারণে ইন্টারনেটে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে জামাত সম্পর্কে নানা রকম ওভার এস্টিমেট যেটিকে বলা হয়, সেটি ছড়িয়ে পড়তে লাগলো, এবং সবাই ধরে নিল জামাত ক্ষমতায় আসবে। প্রথমত জনপ্রিয়তা তাদের ব্যাপক হারে বেড়েছে, দ্বিতীয়ত তরুণ ভোটাররা, যেহেতু এনসিপি তাদের সঙ্গে যুক্ত আছে, সবাই জামাতকে ভোট দেবে। আর তৃতীয়ত যারা নারী ভোটার আছেন তারা দিবেন, আর ইসলামপন্থী যে সমস্ত মানুষ, ধর্মকর্মে বিশ্বাসী, সৎ মানুষের শাসন চায় এবং টাউট বাটপার বদমাশদেরকে পছন্দ করে না, তারা জামাতকে ভোট দেবে। কাজেই জামাত ক্ষমতায় আসছে। কিন্তু শেষমেশ যখন রেজাল্ট আউট হলো, রেজাল্ট আউটের হওয়ার পরে দেখা গেল জামাত ভালো করেছে। অতীতের তাদের যতগুলো ইলেকশনে তারা অংশগ্রহণ করেছে, সব ইলেকশনে তারা যত প্রার্থী তাদের পাশ করেছিল, সব প্রার্থীর যোগফল একত্র করলেও এইবার তারা যে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এটা ইতিপূর্বে কখনো হয়নি। তো সেই দিক থেকে যদি আপনি ধরেন যে জামাত ক্ষমতায় যেতে পারছে না বা সরকার গঠন করতে পারছে না, এটি তাদের একদিকের পরাজয়। আর অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যে জামাত যে সংখ্যক আসন পেয়েছে, সেই সংখ্যক আসন তারা জীবনে কোনোদিন পায়নি, সেই দিক থেকে এটি তাদের একটা বিজয়। এখন এই বিজয়ের যে আলটিমেট গোল কি? আলটিমেট গোল হলো তারা যদি এই বিজয়টিকে ধরে রাখতে পারেন, এবং তার দ্বারা যে কারণে এই বিজয় লাভ করেছেন, মূলত তাদের সততার জন্য, তাদের নম্রতার জন্য, তাদের ভদ্রতার জন্য, এবং অতীতে তারা অন্য রাজনৈতিক দলের মতো আকণ্ঠ ঘুষ এবং দুর্নীতিতে কখনো জড়াননি। এই সুনামটা যদি তারা অব্যাহত রাখতে পারেন, এবং একই সঙ্গে তাদের যারা প্রতিপক্ষ বিএনপি, ইতিমধ্যে বিএনপি যে সকল দোষে দুষ্ট হয়েছে, সেই সকল দোষ যদি বিএনপি করতে থাকে, এবং এগুলো না করার কোনো কারণ নেই, সায়দাবাদের চাঁদাবাজি, গাবতলীর চাঁদাবাজি,
তারপর মহাখালীর চাঁদাবাজি, কারণ বাজারের চাঁদাবাজি নিশ্চয়ই তারা আওয়ামী লীগের হাতে তুলে দেবে না, জামাতের হাতে তুলে দেবে না, অথবা ওখানে যে দৈনিক শত শত কোটি টাকা চাঁদা লেনদেন হয়, সেই চাঁদার লোভ থেকে, লালসা থেকে নিজেদেরকে নিবৃত্ত করে ওই এলাকাকে চাঁদাবাজ মুক্ত তারা করবে, ইনক্লুডিং গুলিস্তান সহ। যদি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিব্রাইল ফেরেশতা পাঠিয়ে আলাদা হেদায়েত দান করেন, তাদের সিনা ফাঁক করে সেই সিনার মধ্যে থেকে যত দূষিত রক্ত বের করে নেয়, সিনা সাক করে, তাহলে হয়তো সম্ভব। আদারওয়াইজ স্বয়ং তারেক রহমান সাহেব তো দূরের কথা, স্বয়ং বেগম জিয়া, তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাই এসেও যদি এই বিএনপির নাম ব্যবহার করে দুর্বৃত্তদেরকে হাতে পায়ে ধরেন, তবুও তারা এই কুকর্ম থেকে নিজেদেরকে নিবৃত্ত করবে না। এদের বিরুদ্ধে বিএনপিকে খুব রাষ্ট্রিক অ্যাকশনে যেতে হবে, এদেরকে ক্রস ফায়ার দিতে হবে আবার আগের মতো, এদের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট চালাতে হবে। আদারওয়াইজ গত 17 মাসে তারা যে কাজ করেছে, এটি বিএনপি শাসন ক্ষমতা আসার পর যদি মাত্র 30 দিন 30 ডেজ চলে, জামাতের দ্বিতীয় বিপ্লব শুরু হয়ে যাবে। জামাতের যে সফলতা, এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তো সেই দিক থেকে জামাত যেটা শুরু করলো 2026 সনের ফেব্রুয়ারি মাসে, তাদের এই সফলতা সবেমাত্র শুরু হয়ে গেল। এই গেল এক। 2 নম্বর হলো যে ইসলামিক দলগুলো গত সেই যে কয়েক মাস আগে তারা সরোয়ার্দীতে একটি অনুষ্ঠান করেছিল, সেখানে হেফাজত, তারপরে সেখানে গণ অধিকার পরিষদে নুরুল হক নুরু, এরপর চরমোনাই পীর সাহেব জামাত যেভাবে একত্রে একই মঞ্চে সমবেত হয়েছিল, যদি সেই ঐক্যটা ধরে রাখা যেত, এক্ষেত্রে যতই ম্যাটিকুলাস ডিজাইন হোক না কেন, জামাত একটা ভালো ফলাফল করতে পারত। কিসের ইশারায়, কার ইশারায় মামুনুল হকরা চলে গেল, কিসের ইশারায়, কার ইশারায় চরমোনাই পীর সাহেব চলে গেলেন, এই জিনিসগুলো, বা জুনায়েদ হাবিবি কেন বিএনপিতে গেলেন, এই জিনিসগুলো এখন চুলচেরা বিশ্লেষণ হবে। চুলচেরা বিশ্লেষণের সঙ্গে সঙ্গে ইসলামী যে দলগুলো জামাতের নেতৃত্বে আবার ঐক্যবদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল ইসলামিক দলগুলো যদি পার্লামেন্টের বাইরে জামাতের নেতৃত্বে একত্র হয়, আর যেহেতু জামাত এখন পরীক্ষিত বিরোধী দল, প্রধান বিরোধী দল, পরীক্ষিত তাদের যে নেতৃত্বের ক্ষমতা, এটি অন্যান্য ইসলামিক দলগুলো এখন আর চ্যালেঞ্জ দিতে পারবে না। এখন কোনো অবস্থাতেই চরমোনাই পীর সাহেব বড় কথা বলতে পারবেন না। তো সেই অর্থে যদি জামাতের নেতৃত্ব মেনে নিয়ে একটা বৃহত্তর মোর্চা হয়ে পড়ে বিরোধী দলে, আর পেছন দিক থেকে যদি আওয়ামী লীগ বাতাস দেয়, তাহলে সরকারের জন্য রাষ্ট্র চালানো কঠিন বিষয় হয়ে পড়বে, এবং জামাতের দাবিদারি করা ছাড়া মূলত তখন সরকারের আর কোনো ওয়ে থাকবে না। আর ইতিমধ্যে সরকার যদি বড় বড় কোনো প্রজেক্টে ফেল করে, ভারতের সঙ্গে যদি তারা কোনো নেগোসিয়েশন করার চেষ্টা করে, কিংবা তারেক রহমান সাহেব যদি দিল্লি ভ্রমণে যান, নরেন্দ্র মোদীর লোকজন যদি বাংলাদেশে ঘন ঘন আসেন, তাহলে ওই যে সাদিক কায়েম যেভাবে গালি দিয়েছিল নির্বাচনের আগে তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে, ওই একই গালি আবার তিনি দিবেন। তাদের ভয় কেটে গেছে। তারা এখন যারা আছেন জামাতের অন্যান্য এনসিপির যারা লোকজন, তারা ইউনূস সাহেবকে গালি দিয়েছেন, শেখ হাসিনাকে গালি দিয়েছেন, তারেক রহমান সাহেবকে 1, 2, 3, 4, তারপরে তারেক রহমানের ঢ্যাস মার, তীরের ছেলে কাউয়া, তারেক আমার ঢ্যাস, এই কথাগুলো তারা বলতে বলতে মাছ ভাত হয়ে গেছে। বলে তারেক রহমান সাহেব ক্ষমতায় গেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দে ডোন্ট কেয়ার। তারা ক্যান্টনমেন্ট ভেঙে দিতে চেয়েছে, তারা সেই সেনাপ্রধানকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলেছে। তো তারই প্রেক্ষিতে তাদের কোনো ক্ষমতা ছিল না। তখন যদি তাদের এই সাহস হয়, আর এক্ষেত্রে যদি সংসদে তাদের 70টির মতো প্রায় আসন থাকে, উচ্চকক্ষে তাদের সিট থাকে, এরপর নারী আসনে, সংরক্ষিত আসনে তাদের প্রতিনিধিত্ব থাকে, তাহলে সেক্ষেত্রে জামাত এনসিপির যারা নেতৃবৃন্দ গত 17 মাসে যে সকল বড় বড় কথা বলেছে, সেই বড় বড় কথাগুলো সুপারলেটিভ ডিগ্রি হয়ে বিএনপির বিরুদ্ধে এটি প্রয়োগ হবে। আর প্রয়োগ হওয়ার ফলে কি হচ্ছে, জামাত ডে বাই ডে তারা শক্তিশালী হবে, ক্ষমতা সম্পন্ন হবে। ফলে যে জামাতকে এখন পরাজিত মনে করা হচ্ছে, যে জামাতকে এখন যাকে বলা হয় বিরোধী দল মনে করা হচ্ছে, সেই জামাত যে গণেশ উল্টে দিতে পারবে না তা কিন্তু বলা যাচ্ছে না।
সেক্ষেত্রে এই যে নির্বাচনের যে ফলাফলটা হলো, আমি মনে করি যে নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, ম্যাট্রিকুলার ডিজাইনের একটা ফার্স্ট পর্ব এটা শুরু হলো। আর পরবর্তী পর্বগুলো কিভাবে চলবে অপেক্ষা করেন এবং দেখতে থাকেন। আসসালামু আলাইকুম।